ইউনুসের তৎপর থাকার উপরে ডক্টর মোহাম্মদ ইউনুস ভরসা রাখতে পারছেন না। সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুদিন নিরিবিলিতে ফ্রান্সে অবকাশ যাপন করে পরিস্থিতি আঁচ করার চেষ্টা করছেন। তিনি হয়তো পরিস্থিতি আঁচ করে দেখতে চাইছেন। আবার ধরেন নামাজে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারেক রহমান পাশে নিচ্ছেন না, 2 ঘন্টা দাঁড় করিয়ে না রেখে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না, কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুস পুরো আস্থাও রাখতে পারছেন না বিএনপি সরকারের উপরে যে শেষ পর্যন্ত হঠাৎ করে তারা আবার এসব মামলা মোকদ্দমা কোনো একটা চালু করে বসবে কিনা। সবে সারা পৃথিবীতে যখন মানুষ স্বজনের কাছে দেশে ফেরেন, সারা বাংলাদেশ জুড়ে মানুষ শহর ছেড়ে গ্রামে যায়, কত কষ্ট করে রীতিমতো একরকমের জীবন বাজি রেখে বহুগুণ অর্থ খরচ করে রাস্তাঘাট ট্রেনের সকল ঝক্কি সামাল দিয়ে শুধুমাত্র স্বজনের সঙ্গে হাসি মুখে ঈদ উদযাপন করতে বাড়ি যায় সাধারণ মানুষ। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তো এক অসাধারণ মানুষ, কাজেই ঈদের একদিন আগে তিনি বাড়ি ছেড়ে দেশ ছেড়ে বিদেশের পথে পাড়ি জমিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো এই অভিমানেও ফ্রান্সের পথে পাড়ি জমিয়ে থাকতে পারেন যে আসলেই তো তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর এই যে নামাজ পড়ার একটা অভ্যাস গড়ে তুলেছিলেন, ঈদের নামাজ পড়বার, জাতীয় ঈদগাহে তিনি গিয়ে নামাজ পড়ছিলেন আর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবনে আটকে রেখেছিলেন, সে সুযোগটা তো একরকম তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এবং এই গত ঈদ থেকেই তারেক রহমান সরকার আসবার পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের আবারও আর ঈদের নামাজ পড়তে যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী মিলে গলাগলি করে ঈদগাহে, জাতীয় ঈদগাহে নামাজ পড়ছেন আর তাদের হাস্যোজ্জ্বল কোলাকুলির ছবি বের হচ্ছে। আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিনা রোজার ঈদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে তার সবে ছেড়ে আসা বাড়ি যমুনায় ঢুকতে 2 ঘন্টা যমুনার গেইটে ভিড়ের মধ্যে অপেক্ষা করতে হয়েছিল। সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝেছেন এদেশে তার আসলে কিছু নাই, যে কারণে ঈদের দিনটায় তিনি দেশে কাটাতে পারেন, তাই তিনি ফ্রান্সের পথে রওনা হয়েছেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে সারা বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় পত্রিকায় এ সংবাদ এসেছে যে ঢাকা ছাড়লেন ডক্টর মোহাম্মদ ইউনুস, প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ডক্টর ইউনুস। মানে ডক্টর ইউনুস এমন এক ব্যক্তি, কবে যে তিনি বাংলাদেশে ছিলেন সেটাই বলা মুশকিল। বাংলাদেশের ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস কোনো কিছুতে আমরা কখনো তাকে বাংলাদেশে দেখিনি বা বাংলাদেশে প্রতি কোনো সমর্থন জানাতে, সমবেদনা জানাতে আনুষ্ঠানিকভাবে দেখিনি, কিংবা কোনো দুর্গত এলাকায় তিনি এমনকি তার এনজিওর কাজে 2টো বেশি ঋণ বিতরণ করতে ছুটে গেছেন এমন কোনো খবরও কোনোদিন পাইনি। একমাত্র তাকে দেখেছিলাম প্রথম দেশে ছুটে এসেছিলেন ওই যে 2007 সালের 1/11 সরকার গঠিত হওয়ার পরপরই জরুরি অবস্থার মধ্যে, যে তিনি নাকি দেশোদ্ধার করবেন, তিনি একটা রাজনৈতিক দল গঠন করবেন। আর এবার যখন তিনি এসেছিলেন 2024-এর 5ই আগস্টের পর, মনে করে দেখেন তিনি ছিলেন সেই ফ্রান্সের এক হাসপাতালে নাকি তিনি যখন শুয়েছিলেন সরল সহজ মন নিয়ে, তখন এই ছাত্ররা তাকে ফোন করে বারবার অনুরোধ করে এই দেশে এসে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে বাধ্য করেছিল। ওই অনুরোধ তিনি কিছুতেই ফেলতে পারেন নাই। সেটা যেমন বিস্ময়কর, তেমনি বিস্ময়কর হচ্ছে যে ছাত্ররা ফোন করলো আর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো এমন প্রথিতযশা ব্যক্তি নাকি ফ্রান্সের হাসপাতালে শুয়ে ওই ফোন ধরলেন এবং রাজি কি রাজি না, কবুল কি কবুল না, সে কথা জানিয়ে দিলেন। এরপর তো অনেক দিন অনেক ঝগড়া বিবাদ হয়েছেই ছাত্রদের মধ্যে যে মানে কে আগে ফোন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো মানুষকে, সে নিয়েও। তো সেসব বাদ থাকুক, সন্দেহের বিষয়টা হচ্ছে যে সংবাদ মাধ্যমের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশ ছাড়াটা হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন?
তার মানে কি এই যে সংবাদ মাধ্যমের মনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন মানুষের পর মানুষ, সাধারণ মানুষ স্ট্যাটাসের পর স্ট্যাটাস লিখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এ যাওয়াই কি শেষ যাওয়া, প্যারিসে কি পালিয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ ফ্রান্সে চলে গেলেন কেন? তার মানে কি মূলধারার সংবাদ মাধ্যমের মনেও এই প্রশ্ন, এই সন্দেহ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এ যাওয়াই শেষ যাওয়া হতে পারে, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো এমন একটা সময়ে যখন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমও এক রকমের এসব বিশ্লেষণে সয়লাভ, নানা বাধা নিষেধের মধ্যেও যে শেখ হাসিনা যে দিল্লি বসে হুমকি দিচ্ছেন কিংবা বলে দিচ্ছেন যে তিনি দ্রুত ফিরবেন, 6 মাসের মধ্যে ফিরবেন, আগস্টে ফিরবেন, ট্রাভেল পাসের আবেদন করে ফেলবেন, বাংলাদেশে ফিরবেনই ফিরবেন, ফাঁসির মঞ্চে যেতে হলেও ফিরবেন, সে ভয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেলেন না তো? এসব সমীকরণ মিলিয়েই কি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় দৈনিকে হঠাৎ করে এই শিরোনাম, এই খবর সয়লাভ হয়ে পড়লো যে প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ডক্টর ইউনূস? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আবার ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই নিজেকে এসএসএফ সুবিধা দিয়ে, মানে রাষ্ট্রের ভিভিআইপি মর্যাদা দিয়ে ক্ষমতা ছেড়েছেন। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর যেই মর্যাদা পাওয়ার কথা সে অনুযায়ী, যেমন দেশ রূপান্তর খবর করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিমানবন্দর ছেড়েছেন এবং বিমানবন্দরে তাকে ভিভিআইপি প্রটোকল দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, এই যে এসএসএফ সুবিধা যারা পান, ভিভিআইপির মর্যাদা যারা পান, তারা যেমন এই দেশের বিমানবন্দরে ভিভিআইপি প্রটোকল পাবেন, ঠিক তেমনি ভাবে যে দেশে যাচ্ছেন সেখানেও দূতাবাস থেকে তাকে একটা প্রটোকল দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরাট সাম্রাজ্য আছে তার গ্রামীণের, প্যারিসে, ফ্রান্সে তার নিজের বাড়ি আছে, সেসব তথ্য অনেকেরই জানা। কিন্তু কখনো কেউ প্রশ্ন করেন নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করে গরিব নারীদের সঙ্গে কাজ করতে করতে এই এত বড় সাম্রাজ্য ফ্রান্সে, প্যারিসে, মার্কিন যুক্তরাষ্ট্রে দেশে দেশে গড়ে তুললেন এবং সেসবের কর বা আইনি ভিত্তি তিনি কোথায় রচনা করেছেন এবং এসবের বিনিয়োগই বা এলো কোথা থেকে? এসব প্রশ্ন যেমন ডক্টর ইউনূসের মতো মহৎ ব্যক্তির সম্পর্কে তোলা অসম্ভব, তেমনি তারেক রহমান সরকার এই ইঙ্গিত পরিষ্কার করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোন রকম তদন্ত পরিচালনায় কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কার্যক্রম সম্পর্কে কোনো প্রশ্ন তোলার কোনো ইচ্ছা তারেক রহমান সরকারের নাই, কিংবা তাদের সাহস নাই। কারণ এই সরকারের সঙ্গে একটা বোঝাপড়াতেই যেহেতু শেষ পর্যন্ত ক্ষমতাটা হাতে পেয়েছেন তারা, কাজে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক রকমের দায় মুক্তি দিয়ে, ইনডেমনিটি দিয়েই সম্ভবত তাদেরকে ক্ষমতায় আসতে হয়েছে। 550-র বেশি শিশু শুধুমাত্র হামের টিকা না পেয়ে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার দীর্ঘদিন, মানে 3-3.5 দশকের ঘনিষ্ঠ সহচর গ্রামীণে নূরজাহান বেগম, এরা মিলে যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, হয়তো আপনারা অনেকেই লক্ষ্যই করেন নাই, সেই গ্রামীণ কর্মকর্তা নূরজাহান বেগম আর ইউনূস মিলে সিদ্ধান্ত নিয়ে যে হামের টিকা কেনা বন্ধ করে দিয়েছিলেন, সে কারণে হামের টিকা না পেয়ে এখন পর্যন্ত 550-র বেশি শিশু নিহত হয়েছে বাংলাদেশে। অথচ তারেক রহমান সরকারকে বাংলাদেশে এত বাধা নিষেধের মধ্যেও টক শোতে নিয়মিতভাবে বিভিন্ন আলোচকেরা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের এই গাফিলতির তদন্ত হওয়া দরকার, বিচার হওয়া দরকার। অথচ সে বিচারের কোনো উদ্যোগ যে সরকার নেবে না তার প্রমাণ অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে একটা রিট আবেদন করা হয়েছিল হাইকোর্টে, এবং সেই রিট আবেদনটি করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম.কে. রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশিদ। অথচ ওই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কর্মকাণ্ডের কোনো তদন্ত চাওয়া যে যাবে না সেটা নির্ধারণ করে হাইকোর্ট ওই রিট আবেদনটাই খারিজ করে দিয়েছেন। মানে বাংলাদেশে কোন রিট আবেদন গৃহীত হয় আর কোন রিট আবেদন কার ইঙ্গিতে গৃহীত হয় না সেটা বোঝার মতো যথেষ্ট ইঙ্গিত সম্ভবত এই
একটি রিট আবেদন থেকে বেরিয়ে এসেছে। এই যে তাজুল ইসলাম আছেন না, ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত থেকে এবি পার্টি গঠন করা যে আইনজীবী চিফ প্রসিকিউটর হয়ে বসেছিলেন, যিনি 1971 সালের যুদ্ধাপরাধের বিচারের ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের পক্ষে মানে জামায়াত নেতাদের পক্ষে মামলা লড়েছিলেন, সেই তাজুল ইসলাম, যার চাকরি গেছে বিএনপি ক্ষমতায় আসার পরপরই, কিন্তু তিনিও কিন্তু আবার উদিত হয়েছেন। তো সেই তাজুল ইসলাম এক ফেসবুক পোস্টে বলছেন, ফ্যাসিস্ট শক্তি ফিরে আসার পটভূমিতে তৈরিতে তৎপর, এই লক্ষ্যে তারা ডক্টর ইউনূসের সরকারের যাবতীয় কর্মকাণ্ড বিতর্কিত করার নানা অপপ্রয়াসে লিপ্ত, বিপ্লবীরা সোচ্চার থাকুন। তার মানে হামে যে 550 শিশু মরে গেল, এর যদি আপনি বিচার চান, আপনি আসলে ফ্যাসিস্ট শক্তি ফিরে আসার পটভূমি তৈরি করতে চাইছেন। তাই তাজুল ইসলাম বিপ্লবীদের তৎপর থাকতে আহ্বান জানাচ্ছেন। সম্ভবত বিপ্লবীদের তৎপর থাকার উপরে ডক্টর মোহাম্মদ ইউনূস ভরসা রাখতে পারছেন না, সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন নিরিবিলিতে ফ্রান্সে অবকাশ যাপন করে পরিস্থিতি আঁচ করার চেষ্টা করছেন। তিনি হয়তো পরিস্থিতি আঁচ করে দেখতে চাইছেন। আবার ধরেন নামাজে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারেক রহমান পাশে নিচ্ছেন না, 2 ঘন্টা দাঁড় করিয়ে না রেখে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না, কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো আস্থাও রাখতে পারছেন না বিএনপি সরকারের উপরে, যে শেষ পর্যন্ত হঠাৎ করে তারা আবার এসব মামলা মোকদ্দমা কোনো একটা চালু করে বসবে কিনা। হয়তো সরকারের পক্ষ থেকে ইউনূসকে এসব মামলার ভয় দেখিয়ে অনেক রকমের চাপের মুখেও রাখা হয়ে থাকতে পারে। আবার অনেক সূত্র বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি নাকি একটা বৈঠকেও বসেছিলেন তারেক রহমানের সঙ্গে, যেখানে তিনি এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে তারেক রহমানকে সাবধান করেছেন যে ইউনূসের কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষের আবেগকে উস্কে দিয়ে যে মামলা মোকদ্দমার চেষ্টা হচ্ছে, সেটা শেষ পর্যন্ত বিএনপি বিরোধী একটা রাজনৈতিক আন্দোলনে গিয়ে থামতে পারে এবং তার মাধ্যমেই আওয়ামী লীগ ফিরে আসতে পারে। এ তত্ত্বটা দৈনিক আমার দেশ সহ বিভিন্ন পত্রপত্রিকায় নানাজন প্রকাশ করার চেষ্টা করছেন, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তো একদল বলছেনই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে রক্ষা করা হচ্ছিল, মানে যে কারণে তিনি হয়তো এক রকমের বিপদ বোধ করে কিংবা অনিরাপদ বোধ করে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন কিনা। কারণ মাইলস্টোন স্কুলে যে ঘটনাটি ঘটেছিল, যে ভয়াবহ এক দুর্ঘটনা, কেন একটা সামরিক যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান, প্রথম ফ্লাইট পরিচালনা করবেন একজন পাইলট জনবহুল ঢাকা শহরের ওপর, শিক্ষা প্রতিষ্ঠানের ওপর, আর কেনই বা তিনি সেই ফ্লাইটের ত্রুটি ধরা পড়লে একটু দূরে জলাভূমিতে নিয়ে সে ফ্লাইট বিধ্বস্ত না করে রীতিমতো একটা স্কুল ভবনের ওপর ফেলবেন। এসব প্রশ্নের যখন কোনো উত্তর মেলেনি, তখন মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের একজনের পিতা সাহস করে ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল সহ রিজওয়ানা হাসান, মানে ওই যে কিচেন ক্যাবিনেটের বেশ কয়েকজন সদস্য সহ 16 জনের বিরুদ্ধে একটা মামলা করতে গিয়েছিলেন। এমনই দশা হলো সেই পিতার, মানে তার মামলার আবেদন তো খারিজ হলোই, তিনি ক্ষতিপূরণ চেয়েছিলেন, তিনি রাষ্ট্রের কাছে জবাবদিহিতা চেয়েছিলেন যে কেন এমন সব ঘটনা ঘটতে পারলো এবং কেন তারা যথাযথ ক্ষতিপূরণ পাবেন না, বিশেষ করে আহত শিশুর পরিবারগুলো। তখন ওই মামলার আবেদনও তো আদালত খারিজ করেছে বটেই, ওই শিক্ষার্থীর বাবা উসাই মং মারমার বিরুদ্ধে রীতিমতো পুলিশ গোয়েন্দা বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছে। ওই পিতা সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে গোয়েন্দা বাহিনীর তৎপরতায়, তার সম্পর্কে তথ্য সংগ্রহের তৎপরতায় তার পক্ষে বাড়িতে নিরাপদ বোধ করা অসম্ভব হয়ে পড়েছে। এমনকি ওই যে 2024-এর জুলাই আগস্টে অতি তৎপর হয়ে ওঠা যে সাবেক সেনা কর্মকর্তাদের একটা সংগঠন, তারা রীতিমতো সংবাদ সম্মেলন করে বলেছে মাইলস্টোনের নিহত শিশুর পিতা নাকি কুকিচিন সশস্ত্র গোষ্ঠীর সদস্য, কাজেই তার বিরুদ্ধেই নাকি বরং রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া উচিত। কাজেই তারেক রহমান সরকার গোয়েন্দা বাহিনী, নিরাপত্তা বাহিনী সহ সকল অস্ত্র আদালত ব্যবহার করে একরকমের ইউনূসকে এবং ইউনূসের বাহিনীকে সুরক্ষা দিয়ে যাচ্ছেন বটে, কিন্তু বলা মুশকিল তারেক রহমান কি বলে দিয়েছেন আর সুরক্ষা দেওয়া সম্ভব না, তাই ফ্রান্সে চলে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি তারেক রহমান সরকার কতদিন সুরক্ষা দিতে পারবেন সে বিষয়ে যথেষ্ট ভরসা পাচ্ছেন না বলে
অবকাশ যাপন করতে কিছুদিন ফ্রান্স ঘুরে আসতে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সফর করার পরপরই বাংলাদেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সেটার থেকেও বড় তোলপাড় সৃষ্টি হয় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং মার্কো রুবিওর একটি গুরুত্বপূর্ণ বৈঠকের কারণে। সেই বৈঠকের মধ্যে নাকি বাংলাদেশের রাজনীতি নিয়ে মার্কো রুবিও এবং অজিত দোভালের মধ্যে সমঝোতা হয়েছে। বাংলাদেশের বিষয়ে অজিত দোভাল এবং ভারত সরকার যেটা চাই সেটাই আমেরিকা মেনে নিবে। ভারতের সিদ্ধান্তই হবে আমেরিকার সিদ্ধান্ত। এই বিষয়টা কতটুকু সত্য এবং এই বিষয়টা যদি সত্যি হয় তাহলে বাংলাদেশে কিরকম প্রভাব ফেলবে সেই বিষয়টাই নিয়ে আজকে আলোচনা। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, ভারতীয় মিডিয়া একেবারে ক্লিয়ারলি প্রচারণা চালাচ্ছে কিছুদিন যাবৎ শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছে এবং মাথা উঁচু করেই বাংলাদেশে ফিরছে। শুধু তাই নয়, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি যিনি আছেন গৌতম লাহিড়ী সাহেব, তিনিও কিন্তু ক্লিয়ারলি বলেছেন শেখ হাসিনা দেশে আসার প্রস্তুতি গ্রহণ করছে। শেখ হাসিনা যেদিন দেশে আসবে সেদিন 1 কোটি মানুষ এয়ারপোর্টে জনসমাগম হবে। তার মানে ভারতের যত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে তারাও কিন্তু একই কথা বলছে। তারা এত কনফিডেন্স কোথা থেকে পাচ্ছে? তার মানে আমেরিকা থেকে আগে থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে এবং মূল সিদ্ধান্ত অজিত দোভাল এবং মার্কো রুবিওর বৈঠকের মধ্যে হয়তোবা হয়ে গিয়েছে। এখন বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক আছে, গোলাম মাওলা রনির মতো আরো অনেক ধরনের বিশ্লেষক যারা আছে, ইউটিউবে কথা বলে, টকশোর আলোচক, কিছু জামাতপন্থী, কিছু এনসিপি পন্থী, তারা হাস্যরস্কর অনেকেই বলতেছে যে শেখ হাসিনা যদি সত্যি দেশে আসতে পারতো তাহলে দেশে চলে আসতেছে না কেন, কয়েকদিন পর পর কেন টাইম দিচ্ছে? শেখ হাসিনা আদৌ বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নেই। তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আওয়ামী লীগও পতনের কোনো সম্ভাবনা ছিল না এই 1 মাসের আন্দোলনে, তবুও কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে। আওয়ামী লীগ একদিন আগে কল্পনা তো চিন্তা করে না আওয়ামী লীগের এভাবে পতন হতে পারে 5 আগস্ট। ঠেকিয়ে রাখতে পেরেছে 17 বছরে এই শক্তিশালী একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকার পরও, শেখ হাসিনা এত দূরদর্শী নেতৃত্ব থাকার পরও ঠেকিয়ে রাখতে পারে নাই। সো শেখ হাসিনা যেদিন আসবে তার 1 সপ্তাহ আগে থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হতে শুরু করে দিবে। শেখ হাসিনার বাংলাদেশে আসা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এবং শেখ হাসিনা বাংলাদেশে আসলে এখন যে পরিবেশ দেখতেছেন সেই পরিবেশ আর একই থাকবেন। সকল কিছু 360 অ্যাঙ্গেলে পল্টি খেয়ে যাবে। যারা এখন শেখ হাসিনার বিরুদ্ধে টকশোতে কথা বলে, যারা এখন শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নামে কথা বলে, তারা সকলেই শেখ হাসিনার পক্ষে গিয়ে কথা বলবে। এটাই হচ্ছে বাংলাদেশ। আগে সারা বাংলাদেশে আনাচে কানাচে আমরা দেখতাম শুধু আওয়ামী লীগের নেতাকর্মী, সারা বাংলাদেশ সকলেই আওয়ামী লীগের রাজনীতি করে, বিএনপি জামাত চোখে পড়তো না। 5 আগস্ট পরবর্তী সময় তার উল্টো হয়ে গিয়েছে। এখন আর আওয়ামী লীগ চোখে পড়ে না, অলিতে গলিতে এনসিপি, বিএনপি আর জামাত দেখা যায়। তার মানে বাংলাদেশের মানুষ হচ্ছে পোল্টিবাজ, যেদিকে ক্ষমতা যাই সেদিকে বাংলাদেশের মানুষ দৌড়ানি দেয়। আওয়ামী লীগেরও সেম অবস্থা হবে আবারও, যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারে। বাংলাদেশের মানুষ 360 অ্যাঙ্গেলে পল্টিকে আবারও সকলে আওয়ামী লীগ হয়ে যাবে, আওয়ামী লীগের জয়গান গাইবে। অলরেডি বাংলাদেশের অনেক জায়গায় এটা শুরু হয়ে গিয়েছে, আওয়ামী লীগের জয়গান চলতেছে। সাধারণ মানুষ এখন প্রতিবাদ করা শুরু করে দিয়েছে। আজকে একটা ভিডিও দেখলাম, আসিফ মাহমুদ নাকি সংবাদ সম্মেলন করতেছে, সেখানে একজন সাধারণ পাবলিক গিয়ে বলতেছে আসিফ মাহমুদ সন্ত্রাস, সে গাড়ির ভিতর অস্ত্র নিয়ে ঘুরে, বিমানবন্দরেও তার কাছে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গিয়েছে, সে 6,000 কোটি টাকা সিস্টেমে লোপাট করেছে, সে হচ্ছে বাংলাদেশের শত্রু। এভাবে করে সংবাদ মাধ্যমের সামনে যত মিডিয়া ছিল ক্যামেরার সামনে সেই ধরনের বক্তব্য দিচ্ছে। তার মানে দেখেন বাংলাদেশের জনগণ কত পরিমাণ ক্ষোভ এই সকল টোকাইদের উপর। সুযোগ পেলে এদেরকে ছিঁড়ে ফেলবে। এখনো শেখ হাসিনা আসে না, শুধু আসবে বলেছে যে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সো ভারত মোটামুটি কূটনীতিকভাবে বিশ্বের সকল পরাশক্তিকে কনভিন্স করতে হয়তো বা সক্ষম হয়েছে এবং আমেরিকা শেষ পর্যন্ত ভারতের যে সিদ্ধান্ত সেটা মেনে নিতে বাধ্য হচ্ছে। সো ভারত চাইলে খুব ইজিলি সকল কিছু গুছিয়ে 6 মাসের ভিতর শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে কোনো আর বাধা থাকবে না, যদি কোনো সমীকরণ না থাকে। আশা করছি খুব শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। সেটা যদি 6 মাসে না হয় 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, কিন্তু বাংলাদেশে ফিরবে যদি আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখে। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে
এই গণ অধিকার পরিষদের এই সকল টোকাই রাশেদের মতো যারা নেতা যারা টকশোতে এসে বলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আমরা ফুলের তোড়া নিয়ে কোথায় যাব, বিমানবন্দর যাব, তারা কিন্তু বাংলাদেশে তখন আর থাকবে না ফুলের তোড়া নিয়ে বিমানবন্দরে যাওয়ার জন্য। তারা এই সকল কথা কৌতুকের ছলে টকশোতে বলে, মজা নেই, কিন্তু মজা নেওয়ার জন্য তারা টকশোতে আসতে পারবে না। কারণ তখন পরিস্থিতি এমন হবে যে আওয়ামী লীগ ফিরে আসা মানে বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য এনটি আওয়ামী লীগের যত দল আছে সকলে একেবারে ভ্যানিশ হয়ে যাওয়া। কারণ বাংলাদেশের মধ্যে এখন একটা রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। কারণ একটা শক্তিকে একেবারে বাদ দেওয়া মানে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা বিরাজ করা। বাংলাদেশের রাজনীতি এর শূন্যতা বিরাজ করার কারণে অনেক লং টাইম ধরে বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা থেকে যাবে। কেন থেকে যাবে? কারণ আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপি, জামাত, এনসিপি একেবারে ভ্যানিশ হয়ে যাবে। আর যদি আওয়ামী লীগ ফিরে আসতে না পারে তাহলে আওয়ামী লীগকে একেবারে ভ্যানিশ করে দেওয়া হবে। মানে একটা শক্তি ফিরে আসলে আরেকটা শক্তি বাংলাদেশে থাকবে না। মানে গণতান্ত্রিক প্রক্রিয়া অলরেডি ধ্বংস হয়ে গিয়েছে, আগামীতেও থাকার কোনো প্রশ্নই ওঠে না, একমাত্র বিএনপির এক ভুল সিদ্ধান্তের কারণে। বিএনপি যদি সংসদে বিল পাস করিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না করত তাহলে এই রাজনৈতিক শূন্যতা দেখা দিত না, এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসলে বিএনপি, জামাত, এনসিপিও ভ্যানিশ হতো না। এখন বিএনপি, জামাত, এনসিপি চিন্তা করবে আমরা যাতে ভ্যানিশ না হয়ে আওয়ামী লীগ যাতে ফিরতে না পারে, আমরা আওয়ামী লীগকে এভাবে কোণঠাসা রেখে ভ্যানিশ করে দিতে হবে। এখনই বোঝা যাবে বাংলাদেশে কোন শক্তি টিকে থাকবে। কারণ বাংলাদেশে এখন গণতান্ত্রিক প্রক্রিয়া একেবারে জ্যেষ্ঠ হয়ে গিয়েছে। ভারত চাইবে আওয়ামী লীগের যে বলয় আছে, যে শক্তি আছে, সেই শক্তিকে বাংলাদেশে ফিরিয়ে আনতে। আর বিশ্বের অন্যান্য পরাশক্তি যারা আছে এই বিএনপি, জামাত এবং এনসিপি পন্থী